হ্যাঁ, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। রাগ হলে তো কখন কি করে বসে আমি খেয়াল থাকে না। ঝাল কমানোর জন্য এর থেকে ভালো কোনো উপায়ও জানা ছিল না। অবশ্য যদি এমন মিষ্টি পাওয়া যায় তাহলে তো এমন ঝাল খাওয়া যেতেই পারে। রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। লুচ্চা ব্যাটা আমার ঠোঁটটা কামড়ে কি করে ফেলছে। বাথরুমে ঢুকে বারবার সাবান লাগিয়ে ঠোঁট ধুচ্ছি। খচ্চর ব্যাটা আমার ঠোঁটটারে লজেন্সের মতো করে চুষছে। তখন তখন তো মনে হচ্ছিল আমার ঠোঁটটা খেয়ে ফেলবে। রাক্ষস কোথাকার! ইস! এখন আমি আম্মুর সামনে যাই কি করে? যদি আম্মু জিজ্ঞাসা করে কিছু। কি রে, তোর ঠোঁট কাটলো কিভাবে? একটু আগে না ভালোই তো দেখলাম। একটু আগে তো ঠিকই ছিল। তু- তুমি যাওয়ার পরেই তো অবশ্য দোষটা আমারই বেশি ছিল। যেই পরিমাণে মরিচের গুঁড়া খাবারে মিশিয়েছিলাম। কি রে, কি এত ভাবছিস? তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। হুম, কি? না, তোর ঠোঁট ফুলে গেছে কিভাবে? না, না, মানে কি মানে করছিস এত? কি করে বলি যে ওই ব্যাটা ইতর মানে আম্মু আসলে হয়েছে কি? কি? আম্মু, তুমি না আহ, চুলায় তরকারি বসিয়ে এসছো? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, দেখে আসো তো তাড়াতাড়ি। সকালে তো একদম ভয় পাইয়ে দিয়েছিল বচ্চাত মেয়েটা। যেইভাবে ঝাড়ু হাতে তেড়ে আসছিল, পুরাই ডাইনি লোক। ওকে দেখে তো ভয়ে কলিজার পানি সব শুকিয়ে গিয়েছিল গো। ওর কথা ভাবছি আর একাই হাসছি। অনার্সে পড়ে কিন্তু স্বভাবটা একদম বাচ্চাদের মতো। রাত 10টা, কেবলই ঘুমিয়ে পড়েছি, তখনই হঠাৎ ফোনটা বেজে উঠলো। হুস, বাজুক ফোন, আমি ঘুমাই। আমি আবার আমি আবার খুব ঘুম পাগলি। আগে আমার ঘুম, তারপরে সব। না, এই ফোনের জ্বালায় তো ঘুমোতেও পারছি না। ফোন রিসিভ করেই ওই কোন বজ্জাতের হাড্ডি, কারেন্টের খাম্মা, বিলাতি চামচিকাকে, ধলা ইন্দুর, শখচুন্নির বরকে আমার কত সুন্দর একটা ঘুমটারে নষ্ট করলি। বাসায় কি তোর মা বোন নাই? রাত দুপুরে মেয়ে মানুষের ডিস্টার্ব করিস, তোদের উপরে ঠাডা পড়ে না? হ্যাঁ? ঋতু! ওই কে রে? জল্লাটার গলা না? কিন্তু জল্লাটা এখানে আসবে কিভাবে? আমি বিছানার নিচে, বাইরের রুমের আনাচে কানাচে সব জায়গায় খুঁজলাম, কিন্তু পেলাম না। তাহলে জল্লাদটা কই? নাকি আমার মনের ভুল হবে হয়তো। বজ্জাত মেয়ে, সাহস কত বড়! আমাকে বলে কিনা যে ধলা ইন্দুর, বিলাতি চামচিকা। এ পুরাই একটা মেন্টাল কেস। কি রে, কথা কস না কেন? নাকি আমার মুখের বকা শুনে তোর সব কথা ফুস আর শুনবি? ও রিয়েলি? বলো তো দেখি। দেখি তুমি কত বকা দিতে পারো দেখি। স্যার, আপনি হুম, আমি আপনি আমার নাম্বার কই পেলেন? যেখানেই পাই না কেন, তোমাকে বলতে যাবো কেন? এই মেয়ে, তুমি এত কথা বলো কেন গো? চুপ থাকতে পারো না? ছাগলের মতো শুধু ভ্যাঁ ভ্যাঁ করো কেন, হ্যাঁ? কি হলো, এখন চুপ করে আছো কেন? আপনি তো বললেন আমি নাকি ছাগলের মতো ভ্যা ভ্যা করি। ও আল্লাহ, দড়ি ফেলাও, মেলটা তাকে তুলে নাও। আগামীকালকে সকালে রেডি হয়ে থাকবা। আমি ঠিক 9টায় নিচে দাঁড়িয়ে থাকবো, পিক করে নিয়ে আসবো। আমি যাব না, রেডি হয়ে থাকতে পারবো না। তুমি থাকবা, তোমার ঘাড় সহ রেডি থাকবে। স্যার, তাইলে আমার ঘাড়কেই নিয়ে যান। 1 মিনিট লেট হলে কিন্তু আমি উপরেই চলে যাব। আর উপরে গেলে কিন্তু নিজ হাতে রেডি করিয়ে দুপুরের কাজটা রিপিট করব। বলেই লাইন কেটে দিল শুভ্র। বজ্জাতের হাড্ডি, লুইচ্ছা, মেনি মুখ বিড়াল, ধলা ইন্দুর, কারেন্টের খাম্মা, আফ্রিকান জলহস্তি, তুই কি পেয়েছিস আমায়? যখন যা বলবি তাই করতে হবে নাকি? ম্যাচস্টোন বেজে উঠল। এখন আবার মেসেজ দিল কে? আমাকে বকানা দিয়ে ঘুমিয়ে পড়ো। শুভ্র পাঠিয়েছে। বুঝলো কেমনে যে আমি ওরে বকা দিতেছি? আবারও ম্যাচস্টোন বেজে উঠল। এবারও শুভ্রই পাঠিয়েছে। কিভাবে বুঝলাম না ভাবলেও চলবে। আর এটুকু জানতে কমন সেন্সের দরকার, যা তোমার কবর ভরা মাথায় ঢুকবে না। আমার মাথায় গোবর ভরা? শালা লুইচ্চা, তোর উপরে ঠাডা পড়বো, ঠাডা। সকালবেলা 9টা 50 বাজে। ফোনে দেখলাম 13টা মিসড কল উঠে আছে। আল্লাহ গো, আজ আমার যে কি হবে! বাঁচাও তুমি আমারে এই জল্লাদের হাত থেকে। বলতে বলতে আবার ফোনটা বেজে উঠল। ক্রিং ক্রিং। ভয়ে তো আমার এক্ষুনি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কি যে কপালে আছে আমার! ভাব ঋতু, ভাব। তোর তো আবার বুদ্ধির অভাব নেই। ইয়েস, পেয়েছি। হ্যালো। ফোন রেখে কোথায় গেছিলে? রাত্রে কি বলেছিলাম সব ভুলে গেছো? ফোন ধরতে এত সময় লাগে কেন? আল্লাহ গো, কি বলবো, সব তো গুলিয়ে যাচ্ছে।
না বলতে পারলে তো আমাকে শুকিয়ে আমশুটকি করে খাবে। কি হলো, চুপ করে আছো কেন? সরি স্যার। আমি না আসলে বুঝতে পারিনি আপনি কল দিয়েছেন। ফোনের কাছে ছিলাম না তো। ঋতু, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? তুমি এত কথা বলছো কেন? ঠিক আছে। একটু মাথা ব্যথা আর জ্বর এসছে তাই আর কি। স্যার, কি, তোমার জ্বর এসেছে আর আমাকে জানাওনি? রাতে তো ভালোই ছিলে, এখন আবার জ্বর আসলো কোথা থেকে? স্যার, সময়টা তো ভালো না। ঋতুর পরিবর্তন ঘটছে তো তাই। সবারই হচ্ছে। ডক্টর দেখাওনি? মেডিসিন নিয়েছো? ওয়েট, আমি উপরে আসছি। আল্লাহ, উপরে চলে এলে তো আমি ধরা খেয়ে যাব। আমায় এই জল্লাদটাকে আটকাতেই হবে যে করেই হোক। না, না স্যার, আপনাকে আর কষ্ট করে উপরে আসতে হবে না। আমি মেডিসিন নিয়েছি, ঠিক হয়ে যাবে। আপনাকে এসব ভাবতে হবে না। আর তাছাড়া আব্বু বাসায় আছে, এখন প্রবলেম হবে। কিছুক্ষণ ভেবে ওকে, তুমি তাহলে রেস্ট নাও, পরে আবার কল দেবো না। টেক কেয়ার, বাই। বাই। যাক, জল্লাদটাকে তো বোকা বানাতে পারলাম। যাও বাবু, এখন বসে বসে আঙুল চুষো। কলেজে এসেছি, আজকে ক্লাসে মনোযোগ নেই, লেকচার দিতে ভালো লাগছে না, কি যেন নেই, শূন্যতা কাজ করছে, কেমন যেন বিরহ লাগছে। ক্লাস নিতে গেলে মনে হচ্ছে ঋতু খিলখিলিয়ে হাসছে, কিন্তু এখানে ও আসবে কিভাবে? আমার কানের কাছে মনে হচ্ছে এসে বলছে জল্লাদ, ডেভিল, ব্লা ব্লা, অনেক কিছু। নিজে নিজেই হাসছি, এটা আমার মনের ভুল? ওকে নিয়ে একটু বেশি ভাবছি আমি। হুম, না, আজকে আমি ক্লাস করাতে পারবো না, সব গুলিয়ে যাচ্ছে। আজকে জল্লাদকে মিথ্যে বলে পাঠিয়ে দিয়েছি। অভি ভাইয়া এসেছিল, বলল ঘুরতে যাওয়ার জন্য। আমারও ভালো লাগছিল না বাসায় একা একা। ভাবলাম ঘুরতে গেলে আর মন্দ হবে না। তাছাড়া অভি ভাইয়ার সাথে ঘুরতে আমার ভালোই লাগে। একদম বোকাশোকা, আমি যা বলি তাই করে হাসি মুখে। আমার সব আবদার পূরণ করে। দেখতে একদম গুলুমুলু। উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, শ্যামবর্ণ, একদম ইনোসেন্ট। মাল্টি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। রেডি হলাম, ব্লু জিন্স, হোয়াইট কালারের লং জামা আর ম্যাচিং করে ওড়না, সাথে হালকা মেকআপ, চুলগুলো খোপা করে। আমি সাজতে পছন্দ করি, তবে সব সময় না। রেডি হয়ে নিচে গেলাম, দেখলাম অভি ভাইয়া ওয়েট করছে আমার জন্য। ব্লু জিন্স, হোয়াইট শার্ট, ক্রিম কালারের ব্লেজার, চোখে সানগ্লাস। আমি তো পুরাই ক্রাশড। আমি আবার নতুন করে আমার মায়াবতীর প্রেমে পড়ে গেলাম। আজকে না যা লাগছে দেখতে, জাস্ট ওয়াও। বাহ, দুজনেই ম্যাচিং। ভাবছি আর কতদিন মনের মধ্যে চাপা দিয়ে রাখবো আমার না বলা ভালোবাসার কথা। আজকে যে করে হোক আমার মনের কথা, এতদিনে জমানো ভালোবাসার কথা ঋতুকে জানিয়ে দিতে হবে, না হলে দেরি হয়ে গেলে আমাকে সারা জীবন পস্তাতে হবে। ওই ভাইয়া, কি হলো? কই হারিয়ে গেলে বলো তো? সে কখন থেকে ডাকছি তোমায়। কিছু না। ভাইয়া, আমি না তোমার উপরে ক্রাশিত। তোমাকে না আজকে যা লাগছে, একদম ফাটাফাটি। বলছিস? হুম। তো ম্যাম, আপনি কি যাবেন নাকি এখানেই দাঁড়িয়ে থাকার ইচ্ছা আছে? যাবো তো, তবে তোমার ওই 2 চাকার বাইকে চড়ে না। তো যাবে কি করে? কেন? রিক্সা করে। ওকে ম্যাম, যথা আজ্ঞা। এই দাঁড়া তো এখানে। কও। মনে হচ্ছে কিছু একটা মিসিং। চুল ছেড়ে দিলেই তোকে ভালো লাগে, এখন একদম পারফেক্ট। অভি ভাইয়া হঠাৎ দাঁড় করিয়ে আবার চুলগুলো ছেড়ে দিল। রিক্সাতে বাতাসে ও চুলগুলো উঠছে, কিছু চুল আমার মুখে এসে আছড়ে পড়ছে। ওর চুল দিয়ে এক মাতাল করা ঘ্রাণ বের হচ্ছে, একদম নেশা লাগানো। না চাইতেও চোখটা বারবার ওর দিকেই চলে যাচ্ছে। ওর হঠাৎ করে খিলখিলিয়ে হেসে ওঠা, হাত নেড়ে নেড়ে কথা বলা, হুটহাট করে পাগলামি করা, সব কিছুই আমার ভালো লাগে। শুনেছি ভালোবাসলে নাকি ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে। মাঝে মাঝে হেসে হেসে আমার গায়ের ওপর লুটিয়ে পড়ছে, আর আমি মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে আছি। ওর বলা কথাগুলো আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমার সেদিকে খেয়াল নেই। আমি তো দেখছি আমার মায়াবতীকে। আজকে অভি ভাইয়ার আচরণগুলো কেমন যেন আদৌ অদ্ভুত অদ্ভুত লাগছে। সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে, চোখ দুটি যেন আমায় কিছু বলতে চাইছে, কিন্তু আমি তো এ চোখের ভাষা পড়তে জানি না। ভাইয়া, কিছু বলবি? তোমার কি কিছু হয়েছে? তুমি ঠিক আছো তো? কেন, আমি কি মেয়ে নাকি যে আমার হবে? আরে আরে, মামা রিক্সা রাখেন।
কিরে কি হলো তোর আবার? রিক্সা থামালি কেন? ফুচকা, আমি ফুচকা খাবো। ওই কই ফুচকা? ওই তো। মিটিকে ফুচকার দোকানে গেলাম ফাগলির আবদার রাখতে। মামা 2 প্লেট ফুচকা দাও তো। 2 প্লেট ফুচকা কি করবি? কেন, তুমি খাবে না? না তুই খা। ওকে মামা, তাহলে একটা ফুল প্লেট ফুচকা আমাকে দাও, আর ঝালটা একটু বেশি করে দিবা, যাতে আমার চোখ দিয়ে পানি পড়ে। আচ্ছা। সে কি রে, এত মরিচ নিলি কেন? কেন খাবো? খাইতে পারবি না, রাখ, যা বলছি তাই। ঝালে একদম চোখের পানি নাকের পানি এক করে ফেলছে বেচারি। যেটা খেতে পারিস না তাহলে খেতে যাস কেন? আমি কি জানতাম নাকি যে এত ঝাল? ও মাগো, ঝাল, ঝালের চোটে দৌড়চ্ছে। পানি পানি। দোকানদারকে পানির কথা বললে বলল নাই। আমি এখন পানি কোথায় পাবো? এখানে দোকানদার বলল রাস্তার ওপারে নাকি পাওয়া যাবে। তুই এখানে চুপটি করে বস, আমি পানি নিয়ে আসছি। কোথাও যাবি না কিন্তু। কিছু না বলে মাথা ঝাঁকালাম। আমাকে না বললো জ্বর মাথা ব্যথা, তাহলে এখানে কি করতে আসছে? তার মানে আমাকে সকালে মিথ্যে বলেছিল। কত বড় বেয়াদব আমাকে মিথ্যে বলা। মন যাচ্ছে মাথার ওপরে তুলে আছাড় দিই, গিয়ে সোজা ওকে ধরে গাড়িতে গিয়ে বসিয়ে দিলাম। অভি ভাইয়া পানি আনতে কোথায় যেন গেল। এদিকে আমার ঝালের চোটে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কেন যে পাগলামি করি এত, হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ আমার হাত ধরে টান দিল। খুব ভয় করছে। পাগল টাগল নয় তো? আমি আবার পাগল দেখে খুব ভয় পাই। কি রে, আমার হাত ধরে তো টেনে নিয়ে যাচ্ছে। পেছনে ঘুরে তো আমি আঁতকে উঠলাম। এ কি, কাকে দেখছি? স্বয়ং যমরাজ আমার সামনেই দাঁড়িয়ে আছে। জল্লাটাকে দেখে আমার কলিজার সব পানি শুকিয়ে গেছে। কোথায় ঝাল, সব নিমিষেই ভয়ে উধাও। আজকে নিশ্চিত আমার জানটা কবজ করে দেবে। টানতে টানতে গাড়িতে বসিয়ে লক করে দিল। এ কি, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? অভি ভাইয়া এসে তো আমাকে খুঁজে না পেলে টেনশন করবে। কি হলো, কথা বলছেন না কেন? আমি আপনাকে কিছু বলছি, চুপ করে থাকবে না, আমি কিন্তু চিল্লাবো। এতক্ষণ অনেক কষ্টে নিজের রাগটাকে কন্ট্রোল করে রেখেছিলাম, কিন্তু মেয়েটা বকবক করেই যাচ্ছে। ততক্ষণে খেয়াল করলাম জল্লাদটার চোখ মুখ একদম লাল হয়ে আছে। যেভাবে তাকিয়ে আছে মনে হয় আমাকে ওই চোখের আগুনেই ভস্ম করে দেবে। কোনো কথা না বলে একদম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আমার তো ভয়ে একদম। পানি এনে দেখলাম ঋতু নেই, তো করে বলে গেলাম যেন কোথাও না যায়, এখানে চুপ করে বসে থাকে। আর ও কোথায় গেল ফাজিল মেয়েটা? এক জায়গায় যদি একটু শান্ত হয়ে বসে থাকে, আমি এখন কোথায় খুঁজবো ওকে? খেয়াল করে দেখলাম ঋতু ভয়ে একদম এক কোনায় জড়ো হয়ে বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক ভয় পাচ্ছে। ওর এই ভীতু মুখটা দেখে আমার সমস্ত রাগ যেন নিমেষেই হারিয়ে গেল। এমন বাচ্চাদের মতো করে চুপ করে আছে। গাড়িটা ফার্ম হাউসে গিয়ে পার্ক করলাম। বিকেলবেলার মনোরম প্রাকৃতিক পরিবেশ। বিকেলবেলা এখানে ছোট বড় সবাই আসে। আবার মন খারাপের সময়টাতে আমি এখানেই আসি। এটা সাধারণত পার্কের মতোই, আমরা ফার্ম হাউস বা হর্টিকালচার বলে থাকি। জায়গাটা পাবনা জেলার ডাবুনিয়া বাজারের পরেই। পাশে আছে রেল স্টেশন। বিকালবেলা সব কপতিরা সময় কাটাতে এখানে আসে। চারিদিকে নারকেল সুপারি গাছের সারি, মাঝখানে আম জাম কাঁঠাল বড়ই লিচু সব ফলের বাগান। পাশে ফুলের বাগানও আছে। ফুটে আছে হরেক রকমের প্রজাতির ফুল। জাস্ট জাস্ট ওয়াও। গাড়িটা এনে ফার্ম হাউসে পার্ক করলো জল্লাদটা। আমার সবচেয়ে পছন্দের জায়গা এটা। সময় পেলেই ঘুরতে চলে আসি। গ্রীষ্ম ঋতুতে আরও সুন্দর লাগে ফার্ম হাউসকে। আমি ইচ্ছে মতো সেলফি তুললেই যাচ্ছি। আমি না আবার একটু সেলফি পাগলি। ঋতুকে দেখে মনে হচ্ছে এখানে আনাই খুব খুশি হয়েছে। বাচ্চাদের মতো খালি দৌড়ে বেড়াচ্ছে। ওর খুশি থেকে মনে হচ্ছে যাক, এখানে আনাটা আমার সার্থক হয়েছে। বাতাসে উঠছে দীর্ঘল কালো ঘন চুল। মনে হয় রবীন্দ্রনাথ থাকলে নিশ্চিত এতক্ষণ ওকে নিয়ে একটা কবিতা লিখে ফেলতো। ওর অজান্তেই ওর কিছু পিক তুলেছি। হাওয়াই মিঠাই, এখানে হাওয়াই মিঠাই পাওয়া যায় জানতাম না তো। লোকটাকে দাঁড় করিয়ে 2টা প্যাকেট নিলাম, কিন্তু এ কি, টাকা দিতে গিয়ে দেখি আমার পার্সটা তো সাথে আনিনি, হয়তো কোথাও পড়ে গেছে। এখন কি করি? হাওয়াই মিঠাই ওয়ালাকে দাঁড় করিয়ে হাওয়াই মিঠাই নিল। মুখে চিন্তার ভাব ফুটে উঠেছে। মাত্রই তো হাসি খুশি দেখলাম, হঠাৎ কি হলো? কি হয়েছে? চুপ করে দাঁড়িয়ে আছে যে। আমার টেহাটা দিয়ে দেন খালা, আর কতক্ষণ খাড়ায় থাকুম এখানে? দেখলাম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঋতু। বিষয়টা খুব ভাবাচ্ছে।
কি হলো ঋতু? ওনার টাকাটা দিয়ে দাও। উনি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বৃদ্ধ মানুষ। স্যার, আসলে আমার পার্সটা হয়তো কোথাও পড়ে গেছে। এখন আমি বিষয়টা এখন ক্লিয়ার হয়ে গেল। হাওয়ায় মিঠাই টাকা পরিশোধ করে দিয়ে আসতে গেলে ঋতু যা করলো, তার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার তো চোখ কপালে। ও যেটা করবে আমি ভাবতেও পারিনি। বিল পরিশোধ করে চলে আসছিলাম, তখন ও দৌড়ে এসে জড়িয়ে ধরে আমার গালে একটা চুমু এঁকে দিল। ঘটনাস্থলে তো আমি পুরাই এমন কিছু যে করে বসবে আমি অ্যাকচুয়ালি ভাবতে পারিনি। হয়তো বেশি এক্সাইটেড থাকা এটা করে ফেলেছে। ইস, কি কাণ্ডটাই না করে ফেললাম। আসলে খুশিতে আমি এমন কাজ করে ফেলছি। বাসাতেও এমন করি তো যা। স্যার কি ভাবলো? লজ্জায় এখন আমার মাথা কাটা যাচ্ছে। আল্লাহ, মাটি ফাঁক করো, আমি ঢুইকা যাই, নয়তো আমার জন্য মই ফালাও। খেয়াল করে দেখলাম লজ্জায় লাল হয়ে যাচ্ছে, মাটিতে পা মুচড়াচ্ছে। লজ্জা পেলে কাউকে যে এতটা সুন্দর লাগে আগে জানতাম না তো। গাল দুটো লাল গোলুমুলু হয়ে আছে, মনে হচ্ছে ওই নরম দুটি গাল টিপে দিই। ইস, এখন স্যারের দিকে তাকাতেও আমার ভীষণ লজ্জা হচ্ছে। এমন একটা পাগলামি করে ফেললাম। স্যার কি ভাবছে? বেচারি লজ্জায় লজ্জাবতী গাছের মতো একটু হলেই নুয়ে পড়বে। চলো যাওয়া যাক, তোমার বাসায় আবার টেনশন করবে। চলুন। সিট বেল্টটা লাগিয়ে গাড়ি চালাতে শুরু করলাম। বেচারি এখনও লজ্জা পাচ্ছে। কথাটা নিজে আজকে চুপ করে আছে। অন্য সময় তো কথার ফুলঝুরি ঝরে। বুঝতে পারছি না কি করবো। ওকে কি করেছে কথা বলাই। এক দৃষ্টির বাইরে চেয়ে আছে। গান ছাড়লাম রেডিওতে। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি কালি চুল গয়না পাইকা গেছে বাতাসে, এমন টাইপের কিছু একটা গান ছেড়ে দিলাম। গান দিল দেখলাম। ইস, কি ছি 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 বলে কি গান প্লে করে ফেলেছি। দেখলাম গান শুনে খিলখিলিয়ে হেসে উঠল ঋতু। যাক, অন্তত হেসেছে তো। আল্লাহ রে, এই মেয়েটা এইভাবে হাসলে তো আমি হার্ট অ্যাটাক করে মরেই যাব। একদম বুকে গিয়ে লাগে। ঢোল পড়া গালের হাসি দেখে আমি ক্রাশড। আচ্ছা, এটা এত সুন্দর কেন? আমার না খুব হিংসা হয় ও সৌন্দর্য দেখে না। ওর দিকে অন্য কেউ যখন তাকিয়ে থাকে যখন অন্য কেউ তাকায় তখন আমার রাগ একদম শরীর জ্বলে যায়। মনে হয় ঘুষি মেরে একদম নাকটা ফাটিয়ে দিই। বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় মাথা এলিয়ে দেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। আজকে সারাদিন ঋতুর সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করছি। ইস, সময়টা যদি ওখানেই থেমে যেত। ওর তখনকার করা পাগলামির কথাটা মনে হলেই হাসি পাচ্ছে। খুশি দেখি কাণ্ডটাই না করলো। আজকাল বড্ড বেশি মিস করি ওকে। সবসময় ওর কাছাকাছি থাকতে ইচ্ছে করে। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্তগুলো। গভীর ঘুমে অথই সাগরে যখন ভাসছে ঋতু, ঠিক তখনই কারো ফোনের শব্দে নিচে নামে। ক্রিং ক্রিং। এবার নাম্বার না দেখেই ফোন কেটে সুইচ অফ করে রেখে দিলাম। কেউ যদি আবার ঘুমের ব্যাঘাত ঘটায় না, আমার মেজাজ তখন সপ্তম আকাশে উঠে। কল দিচ্ছি আমি, আরো বারবার কেটে দিচ্ছে। আবার দিলাম কল, কেটে দিয়ে সুইচ অফ করে রাখলো। একবার যদি হাতে নাগাল পায় তখন দেখাবো ফোন কাটার স্পর্ধা। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেই যথাসময়ে ক্লাসে চলে গেলাম। আজকের কোনো প্যারা নেই, চিন্তা নেই। আজ ডেভিলটাও দেখছি চুপচাপ, শুধু পড়িয়েই যাচ্ছে। কি ব্যাপার, আজ এত শান্ত? নাকি এটা ঝড়ের পূর্বাভাস? আগাম সুনামি হয়তো। ক্লাস শেষ করে বাইরের দিকে যাচ্ছিলাম, তখন কেউ আমার মুখ চেপে ধরে হল রুমের দিকে নিয়ে গেল। বুঝতেই পারছি না এটা কে। আজ নতুন নয়, স্পর্শটাও অচেনা নয়, কিন্তু আজ এভাবে টেনে নিয়ে আসার তো কোনো কারণ পাচ্ছি না। ক্লাসে তো চুপচাপ ছিল, এখন আবার কি হলো কিছুই তো বুঝতেছি না, কিছু তো মনে পড়ছে না। ক্লাস শেষ করে চলে যাচ্ছিল, ঠিক তখনই মুখ চেপে ধরে হল রুমে নিয়ে এলাম। রুমটা লক করে দিলাম। এই মেয়ে বিশ্বাস নেই, যখন তখন বোকা বানিয়ে চলে যেতে পারে। রুম লক করে দিয়ে এদিকে আসছে, ভয়ে তো আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। স্যার, আপনি রুম লক করলেন কেন? কিছু না বলে চোখ লাল করে ওর দিকে এগিয়ে যাচ্ছে। কি যে করে ফেলি নিজেও জানি না। চোখ দিয়ে মনে হয় লাল আগুনের দলা এক্ষুনি বের হয়ে আমাকে ভস্ম করে দেবে।
হঠাৎ এত রাগলো কেন কিছুই তো বুঝতেছি না কি হয়েছে। পিছনে পিছনে দেওয়ালের সাথে আটকে গেল। আর কোথায় পালাবে? স্যার প্লিজ আমাকে আমাকে ছেড়ে দিন, বাসায় যাব আমি, সবাই টেনশন করবে। ছেড়ে দেবো তাই না? ছেড়ে দেওয়ার জন্য কি এখানে এনেছি? হ্যাঁ, রাত্রে আমার ফোন কেটে দিয়ে সুইচ অফ করে দিলে কেন বলো? রাত্রে ফোন কেটে সুইচ অফ? কিছুই তো মাথায় আসছে না। রাত্রে কে যেন বারবার কল দিচ্ছিল, নাম্বার না দেখে ফোন সুইচ অফ করে দিয়েছিলাম। তার মানে তখন এই জল্লাদের বংশটাই কল দিচ্ছিল। কি মনে পড়ছে? সরি স্যার, আর হবে না। সরি মাই ফুট। এক্সকিউজ দেওয়া সরি কথা বললা শুনলে না আমার মাথাটা আত্মমাজিস্তাটাকলি হয়ে যায় একবারে। এর দুটি জিনিস আমি চরম পছন্দ করি। তো কিছু বলতে যাবো তখন খেয়াল করলাম ভয়ে একদম গাছুমুচু হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট নেড়ে কি যেন বলছে। কাছে এগিয়ে গেলাম। আল্লাহ প্লিজ, এই জল্লাদের বংশ, নাইজেরিয়ান কালা গরু, লাল হনুমান, ধলা ইঁদুর, ফেরাউনের খুঁটি, টমেটো পচা ইঁদুরটার হাত থেকে আমাকে বাঁচাও। ঋতু, কি স্যার? এই আমি জল্লাদের বংশ, নাইজেরিয়ান কালাগরু? কই না তো, কে বলছো স্যার? ও তুমি জানো না বুঝি? এত আস্তে আস্তে বলি তারপরেও শুনে কিভাবে জল্লাদটা? হুট করে জড়িয়ে ধরে এলোপাথারি লিপ কিস করা শুরু করলো শুভ্র। ঋতু হাত পা ছোড়াছুড়ি করছে ছাড়ার জন্য, কিন্তু শুভ্র ছাড়ার নাম নেই, বরং আরো জোরে চেপে ধরে। প্রায় কয়েক মিনিট পরে ছাড়ে। মনে হচ্ছিল দম আটকে এখনই মরে যাবে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, দুজনই হাঁপাচ্ছে। লুচু বদের হাড্ডি, কালা গরু, ধলা ইঁদুর, চামচিকাকে আমার কিস করছে। আরে শরীর জ্বলে যাচ্ছে, মনে হয় কেউ কেরোসিন ঢেলে দিলে পুরোই ছাড়খাড় হয়ে যাবে সব। দেখলাম রাগে সাপের মতো ফুসফুস করছে। ওর কাণ্ড দেখে আমার বড় হাসি পাচ্ছে, কিন্তু হাসতে পারছি না। আপনার আবার ভাববেন না যে আমার মুখ চেপে ধরছে, কেউ হাসলে আমার খেপা যাইতে পারে। ঠোঁট বারবার ওড়না দিয়ে মুছতেছি, মনে হচ্ছে ছিঁড়ে ফেলি, কিন্তু ঠোঁট না থাকলে কেমনে দেখাবে, তাই ছিঁড়ছি না। লুচ্চাটা প্রতিদিন আমার অবলা ঠোঁটটার উপরে নির্যাতন করে। দেখলাম বারবার ঠোঁট মুছছে, যেভাবে টানাটানি করছে কেটে যাবে তো, যতই মোছার চেষ্টা করো উঠবে না। ওইটা শুভ্র এক্সেল মোহর। আজ থেকে আমার কথার বাইরে চললে এর থেকেও বেশি শাস্তি পাবে। অবশ্য এমন রোম্যান্টিক শাস্তি দিতে আমার ভালোই লাগে। সো বি কেয়ারফুল। লুচ্চা বেটা, আমার ঠোঁটটারই কি তোর বাপদাদের সম্পত্তি পাইছস যে সিলমোহর লাগাবি? রাক্ষস পিটকেল, কানা কাডস, সজারু, লাল বাদুর, কালা গরু, জীবনে মাইয়া মানুষ দেখোস নাই না? তোর ঘরে কি মা বোন নেই? মাইয়া মানুষ দেখলে লুচ্চামি শুরু হয়ে যায়। আমার মতো অবলা বাচ্চা মেয়েটার সাথে তুই এমন করলি? তোরে স্যার করছে কেটায়? একদমে কথাগুলো বলে থামে ঋতু। এতক্ষণে হুঁশ হলো ও কি বলছিল কাকে। শুভ্র তো সামনেই আছে, এখন যে কি করে ফেলে কি জানে। কত বড় সাহস, আমাকে লুচ্চা বলে, আবার তুই করে কথা বলে। তুই করে বলাটা শুভ্রের মোটেও পছন্দ না। রেগে তেড়ে যাচ্ছিল ঋতুর দিকে। আল্লাহ গো, আমার মুখটা কি বন্ধ থাকে না? কখন যে কি বলে ফেলি। এখন কি হবে? বেটা জল্লাদটা যদি আবার তখনকার মতো করে, দেখেই বোঝাচ্ছে অনেক রেগে আছে। আল্লাহ বাঁচাও আমায়। হঠাৎ ঋতুর এভাবে কেঁদে দেওয়ার ভ্যাবাচাকা খেয়ে যায় শুভ্র। কিছুই বুঝতেছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও হঠাৎ ঋতুর কাদার কারণটাকে উদ্ঘাটন করতে পারল না শুভ্র। ঋতু কেঁদেই চলেছে। কি হলো, কাঁদছো কেন? ওর কথা শুনে হাসবো নাকি কাঁদবো আমি তো বুঝতে পারছি না। আপাতত চুপ করেই থাকে। আবার কি হলো? এবার তো আমি তেড়ে যাইনি, তাহলে? আমি আমি বাড়ি যাব। তো কাঁদার কি আছে? আমি কি মেরে ফেলেছি নাকি তোমায়? কথায় কথায় নাকের ডগায় পানি চলে আসে কোথা থেকে আমি তো বুঝি না বাবু। আমাকে এত বুঝতেও হবে না, আমাকে যেতে দিন। যেতে দেবো মানে? তোমাকে কি আমি ধরে রেখেছি? না, লকড করে রেখেছেন। কি? না মা, মানে দরজা লকড করে রেখেছেন। মনেই নেই তো। দরজা খুলে দিলাম, ঋতু বের হয়ে গেল। আমার কিছু কাজ থাকায় বাসায় যেতে লেট হবে। লকড করে দিলে আমি রুম থেকে বের হয়ে নূপুর কণাকে খুঁজতে থাকি। কি ব্যাপার, সবাই এভাবে আমার দিকে তাকাচ্ছে কেন? মনে হচ্ছে আমি কোনো ফাঁসির আসামি। কেমন যেন আমাকে দেখে সবাই কানাকানি করছে।
বিষয়টা আমার কাছে কেমন যেন গোলমেলে লাগছে। দেখ দেখ, তাকাচ্ছি কিভাবে? দেখতে মনে হয় ভাজা মাছটাও উল্টে খেতে জানে না, কিন্তু পেটে পেটে শয়তানিতে ভরা। কি বেহায়া মেয়ে রে বাবা! স্যারের সাথে এক রুমে, ছি! আমার তো বলতেও লজ্জা লাগছে। বলেই হাসাহাসি করছে সবাই। কি বলছে ওরা? কিছুই তো বুঝতেছি না। হঠাৎ নূপুর কণা কোথা থেকে যেন দৌড়াতে দৌড়াতে আসলো। কি রে, কোথায় ছিলে এতক্ষণ? তোকে আমরা কত খুঁজেছি জানিস? কেন, কি হয়েছে? কি হয়নি তাই বল, কিছু শুনেছিস? কি শুনবো? কি হয়েছে একটু খুলে বলতো। সব কিছু বলল। ওদের হলরুম থেকে বেরোনোর সময় কেউ দেখে ফেলে, আর বিষয়টাকে ইনিয়ে বিনিয়ে এত বড় করে পুরো ক্যাম্পাস মাথায় তুলেছে। রটিয়েছে যে ঋতু আর শুভ্রর মাঝে কিছু চলছে। এত সব কিছু ঘটে গেল আর আমি কিছুই জানি না। দোস্ত, বিশ্বাস কর, আমাদের মাঝে এমন কিছুই নেই। আমরা জানি, আর তোকে বিশ্বাস করব না তো কাকে করব বল? কিন্তু তার আগে তুই আমাদের এটা বলতো, তোরা হলরুমে কি করতে ছিলি? রাত্রে থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো সব ওদেরকে বললাম। বুঝলাম, কিন্তু বিষয়টা এত দূর গড়িয়ে গেছে যে এখন আমাদের করার আর কিছুই নেই। আর আমরা বললেও কেউ বিশ্বাস করবে না। প্রিন্সিপাল স্যারের কানেও চলে গেছে কথাটা। এখন আমার কি হবে? আম্মু শুনলে তো আমাকে মেরেই ফেলবে। আব্বু কত বিশ্বাস করতো আমায়, আর আমি এভাবে বিশ্বাসের মর্যাদা দিলাম। তাদের এভাবে মুখে চুন কালি মেখে দিলাম। আমার মতো মেয়ের পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। কি করছিস কি এসব? যা হবার তা তো হয়ে গেছে। এখন এসব বললে করলে কি আর উঠে আসবে? পাগলামির ছাড় ঋতু, এটা একটা অ্যাক্সিডেন্ট। বাঙালিদের স্বভাবই ছোট্ট একটা ঘটনাকে টেনে এত বড় করা। আঙ্কেল ছোট বাচ্চা না, তিনি নিশ্চয়ই বুঝবেন। একটা না একটা ডিসিশন নেবে। কে ডিসিশন নেবে? তুই বল, আমি কোন মুখে গিয়ে আব্বুর সামনে দাঁড়াবো? সেই মুখ? বিশ্বাসটাকে তো আমি নিজের হাতেই গলা টিপে হত্যা করে দিয়েছি। আমি পারবো না আব্বুর সামনে যেতে। এতক্ষণে নিশ্চয়ই আব্বুর কানে এই কথাগুলো চলে গিয়েছে। আমি মেয়ে হয়ে বাবার নিচু মুখ দেখতে পারবো না রে। আমি আর কখনোই বাসায় ফিরবো না। বলেই পিছন ফিরে দৌড় দিল ঋতু। পেছন পেছন নূপুর ডেকেই চলেছে। কে শোনে কার কথা? হাতের কাজ ছেড়ে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ঠিক তখনই প্রিন্সিপাল স্যারের ডাক পেলাম। প্রিন্সিপাল স্যার এই সময় আমাকে ডাকছেন কেন? কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ ডাকার কারণ যাই দেখি হয়তো জরুরি কোনো মিটিং আছে। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। দেখলাম অফিস কক্ষে সবাই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছিল, কিন্তু আমাকে দেখে সবাই চুপ হয়ে গেল। প্রিন্সিপাল স্যারকেও দেখলাম কেমন যেন গম্ভীর দেখাচ্ছে। প্লিজ সিট ডাউন। বসতে দিয়ে চুপ করে আছে, কিছুই তো বলছে না। স্যার আমায় ডেকেছিলেন? ও হ্যাঁ, দেখো শুভ্র, কথাটা তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। স্যার আপনি নির্ভয়ে বলতে পারেন। দেখো, তোমাকে আর ঋতুকে নাকি একসাথে হল রুমে থেকে বেরোতে দেখা গিয়েছে বলে শোনা যাচ্ছে। এ নিয়ে ক্যাম্পাসে তুমুল ঝড় উঠছে যে তোমাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক আছে। অফিসে অনেক টিচাররা আলোচনা উচ্চমুখী হয়ে উঠছে। আমি তোমাকে অনেক বিশ্বাস আর রেসপেক্ট করতাম অব্র, আর তুমি। প্রিন্সিপাল স্যারের কাছে থেকে এইসব শুনে তো আমার চোখ একদম কপালে উঠে গেছে। এই সব কি বলছেন উনি? রাগে আমার সমস্ত শরীর থর থর করে কাঁপছে। কোনো বদমাইশ এসব রটিয়ে বেরিয়েছে। তাই একবার সামনে পেলাম না, জ্যাম তো মাটির নিচে পুঁততে ফেলতাম একবারে। জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। কথাটা শুনতে লজ্জা লাগে যে সাত্রিয়া স্যারের আজ তোমার জন্য আমাদের কলেজের বদনাম হলো, এটা তোমার থেকে কখনোই এক্সপেক্ট করিনি। আমি তোমাকে একজন সৎ আর দায়িত্ববান টিচার বলে জানতাম, কিন্তু তুমি তো সব ধারণা একদম মিথ্যা করে দিয়েছো। স্যার বিষয়টা আমি দেখছি। আর একটা কথা, মানুষকে এতটা বিশ্বাস করতে নেই, কখন কার মনে কী চলছে তা আপনি বুঝবেন কী করে? বলে বেরিয়ে এলাম প্রিন্সিপাল স্যারের কক্ষ থেকে। শুভ্র স্যার কেমন আছেন? দেখেই তো বোঝা যাচ্ছে অনেক ভালো আছে। আর এখন সময়টা তো শুভ্র স্যারেরই। বলে খিলখিলিয়ে হেসে উঠলেন। আমার তো এসব শুনে মাথা গরম হয়ে যাচ্ছিল। আর একটু থাকলে হয়তো কিছু একটা করে বসতাম। মানুষের চিন্তাধারা কতটা নিচু স্তরের হলে এমনটা বলে। আমার তো আচ্ছা, যেহেতু হয়ে গেছে
ওকে হয়তো এসব কথা শুনতে হচ্ছে। ওর বাসায় এসব কথা চলে যায়নি তো? ও তো আবার বাচ্চা মানুষ, যদি আবেগের বসে টসে কিছু করে বসে। না না, খুব টেনশন হচ্ছে। বলতে বলতে গেটের কাছে চলে এসেছে শুভ্র। ঋতু দৌড়াতে দৌড়াতে রাস্তার মধ্যে চলে এসেছে। ঠিক তখনই পেছন থেকে একটা চলন্ত কার এসে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়ি পার্কিং থেকে বের করছিল, ঠিক তখনই একটা আর্তনাদ কানে আসে শুভ্রের। ঋতুর গলা মনে হলো না? ছুটে গেল দেখতে, তার আগেই কেউ একজন পৌঁছে গেছে। হ্যাঁ, সেটা আর কেউ নয়, অভি। ধাক্কা দিয়ে নিমেষেই দ্রুত গতিতে চোখের আড়াল হয়ে গেল কারটা। ব্রেক ফেল করেছিল কার। ভেতর থেকে ড্রাইভার বারবার সরে যেতে বলছিল ঋতুকে, কিন্তু ঋতু শুনতে পায়নি। ফলে যা হবার তাই হলো। আশেপাশের দোকান থেকে রাস্তা পারাপার হচ্ছিল পথচারীরা। সবাই ছুটে এলো দেখতে ঘটনাস্থলে। ধাক্কা খেয়ে ঋতু রাস্তার পাশে পড়ে আছে। মাথা ফেটে তীরের বেগে রক্ত ঝরছে। রাস্তার ঘর্ষণে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে চলে গেছে। রক্তে ভেসে যাচ্ছে কালো পিচ ঢালা রাস্তা। অভিও আসছিল ওই পথ দিয়েই, ঋতুর সাথে দেখা করতে ভার্সিটিতে। বাসায় বিয়ের কথা চলছে ঋতু অভির। ভার্সিটির সামনে যখন আসে, ঠিক তখনই একটা ব্রেক ফেল করা কার এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায়। অভি অন্য কেউ ভেবে ছুটে চলে যায় বাঁচাতে, কিন্তু গিয়ে যা দেখে তাতে তো অভি আঁতকে ওঠে। এসেছিল আজ তার এতদিনের জমানো মনের কথা জানাতে, ভালোবাসার কথা বলতে, সারা জীবনের জন্য নিজের করে নেবে বলে। সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেল। না, এটা হতে পারে না। আমার ঋতুর কিচ্ছু হতে পারে না। এটা হয়তো আমার ভ্রম। এই ঋতু, ঋতু কথা বলো না জান, প্লিজ। তোমার কিচ্ছু হয়নি, তুমি কথা বলো। দেখো, তোমার বোকারাম তোমাকে ডাকছে, তোমার হবি ভাইয়া ডাকতেছে। ঋতু, এভাবে শুয়ে থেকো না প্লিজ। তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না। ইস ইস, মেয়েটা আজ সকালে আমার রিক্সা চড়ে কলেজে আসলো, কি হয়ে গেল? বড় বাচ্চামি স্বভাব, কিন্তু মনটা কিন্তু একদম নরম। নিঃশ্বাস আছে, ধরো ধরো। একটা সিএনজি ডেকে মেয়েটাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো আগে। গাড়ি পার্কিং করছিলাম, হঠাৎ কার ব্রেক ফেল করায় ড্রাইভার বারবার সরে যেতে বলছে। কিন্তু পরক্ষণে কারো চিৎকারে আর্তনাদ শুনতে পেলাম। গলা চিন্তার কষ্ট হলো না। হ্যাঁ, আমার ঋতু বুকের মাঝে ছ্যাদ করে উঠলো। মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। পাথর তুলতেই পারছি না। মনে হচ্ছে কেউ আমার পায়ে শিকল বেঁধে রেখেছে। সবাই ধরে হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমি যে ওর সামনে যাবো, পা দুটো তো নড়ছেই না, ভারী হয়ে আসছে। এই দিনটাও দেখার বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, সব কিছুর জন্য আমিই দায়ী। আমার জন্য আছে। যদি সকালে ঘটনাটা না করতো, তাহলে আর আজ সবার ওই নোংরা খোঁচা মারা কথা নিতে পারিনি, সহ্য করতে পারিনি ঋতু। ও যদি কিছু হয়ে যায়, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। সারা জীবন নিজেকে দোষী করেই যাব। সবার সাহায্য নিয়ে ঋতুকে একটা সিএনজি নিয়ে হাসপাতাল রোডে চলে এলাম। একটা প্রাইভেট ক্লিনিকে ভর্তি করালাম। ভার্সিটির পাশে হওয়ায় আসতে বেশিক্ষণ লাগলো না। আঙ্কেল আন্টিকে ফোন করে জানিয়ে দিয়েছি। আমার বাসায় বলেছি সবাই আসছে। ঋতুকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। আমি রিসিপশনে বসে আছি। আঙ্কেল আন্টি সবাই চলে এসেছে। অভি ঋতু এখন কেমন আছে বাবা? কি হলো, চুপ করে আছিস কেন? বল, ঋতু কেমন আছে? ছোট আম্মু, আমি ঋতুকে বাঁচাতে পারিনি অ্যাক্সিডেন্টের হাত থেকে। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে কখনোই ওকে কষ্ট পেতে দিব না। আমি পারিনি ছোট আম্মু, আমি পারিনি তোমাদেরকে দেওয়া কথা রাখতে। আমার ঋতু মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে। সব দোষ আমার। আমি যদি টাইম মতো যেতাম, তাহলে আর আজ এমন হতো না। শান্ত হ বাবা, দেখিস তো ঋতু ঠিক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দোয়া কর আল্লাহর কাছে। আর এখানে তোর দোষের কি দেখলি? আমরা সব শুনেছি, দোষটা ওরই। ও যদি হুড়মুড় করে রাস্তার মধ্যে গিয়ে না পড়তো, তাহলে এমনটা হতো না। কতবার বলেছি এসব বাচ্চামির স্বভাব ছাড়, এখন বড় হয়েছিস। কে শোনে কার কথা? ডক্টর ওটি থেকে বেরিয়ে এসে, আঙ্কেল, ঋতু এখন কেমন আছে? ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো? এখনও কিছু বলতে পারছি না। 24 ঘন্টা না গেলে প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওই শরীর থেকে। রক্ত দেওয়া হচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সবাই আল্লাহকে ডাকুন। খুব টেনশন হচ্ছে।
জানি না কি করব। অলরেডি 12 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও ঋতুর জ্ঞান ফিরেনি। সেইভাবেই শুয়ে আছে, একদিনেই একদম শুকিয়ে যেন নেতিয়ে গেছে, বিছানার সাথে কেমন মিশে গেছে। খুব কষ্ট হচ্ছে ঋতুকে এই অবস্থায় দেখতে। হাসি খুশি মেয়েটা কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে, বুকটা একদম ফেটে যাচ্ছে ওকে এই অবস্থায় দেখতে। ডক্টর কয়েকবার এসে দেখে গেছে, সবাই আল্লাহকে ডাকছে। আমি এশার নামাজ পড়ে আসার সময় সবার জন্য হালকা খাবার নিয়ে এলাম হোটেল থেকে। সারাদিন কেউ কিছু মুখে দেয়নি, দেবে কিভাবে? এই অবস্থায় কি কারো গলা দিয়ে খাবার নামবে? যে মেয়েটা সারাক্ষণ সারা বাড়ি মাতিয়ে রাখে, আর আজ সে শুয়ে কাঁপটাচ্ছে মরণ যন্ত্রণায়। ছোট আম্মু আর আঙ্কেল তো কান্না করেই যাচ্ছে এক নাগাড়ে। আদরের মেয়ে বলে কথা, সন্তানের কিছু হলে কোনো বাবা মাই ঠিক থাকে না। যাই ছোট আম্মু আর আঙ্কেলকে কিছু খাইয়ে দিয়ে আসি, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে আবার। জানি খাইতে চাইবে না, তবুও আমাকে জোর করে খাইয়ে দিতে হবে। খেতে চাইছিল না ঋতুর জ্ঞান ফেরা অবধি, কিন্তু আমার জেদের কাছে হার মেনে নিয়ে এক লোকমা ভাত মুখে দিয়েছে। আঙ্কেল ছোট আম্মুর সাথে কথা বলছিল, ঠিক তখনই ডাক্তার আঙ্কেল এসে বলে গেলেন, ঋতুর জ্ঞান ফিরেছে, বেডে শিফট করা হয়েছে, আপনারা চাইলে দেখা করে আসতে পারেন, তবে রুগীর কাছে কোনো রকম কান্নাকাটি বা উত্তেজিত করতে পারবেন না। ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো টেনশন করবেন না। আস্তে আস্তে সবাই ঋতুর সাথে দেখা করতে এলো, শুধুমাত্র আমি যাইনি। আমি পারবো না সহ্য করতে, ঋতুকে আমি এই অবস্থায় দেখতে পারবো না। কি রে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভেতরে যা, ঋতুর সাথে দেখা করবি না? যাচ্ছি। যতই আগাচ্ছি সামনে, পা যেন আমার ভারী হয়ে আসছে, উঠতে পারছি না। দেখলাম পাগলিটা জানালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন দেখছে। এই একদিনে শুকিয়ে যেন কঙ্কাল হয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে, মনে হচ্ছে কত দিনের কাহিল। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মনে হলো এক্ষুনি চোখ বেয়ে বৃষ্টি নামবে। খুব কষ্ট হচ্ছে আমার। না জানি পাগলিটার কত কষ্ট হয়েছিল। আল্লাহর দরবারে লাখো লাখো শুকরিয়া জানাই আমার পাগলিটাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য। সময় মতো না নিয়ে আসলে আর ব্লাড না পাওয়া গেলে হিতে বিপরীত হয়ে যেত। ভাগ্যিস ডক্টর আঙ্কেল ছিলেন, না তার সাথে উপরালাও ছিলেন বলেই সব সম্ভব হয়েছে। একটু দেরি হলেই ভাবতেই বুকটা কেঁপে ওঠে। জানালা দিয়ে বাইরের আকাশ দেখছিলাম। কয়েকদিন ধরে কেমন বৃষ্টি হচ্ছে, শীতের মৌসুমে বৃষ্টি। এই শীত একদম বুড়ি করে ছাড়বে তো দেখছি। কুয়াশার কারণে সবকিছু কেমন আবছা আবছা দেখাচ্ছে। হাসপাতাল যেহেতু মেইন ডোরের পাশে, তাই এখান থেকে সব দেখা যায়। এই শীতের রাতে তেমন কাউকে দেখা যাচ্ছে না। দু একটা গাড়ি মাঝে মাঝে শো শো করে চলে যাচ্ছে। দূর, এভাবে কি কেউ বন্দি কারাগারে থাকে? হঠাৎ পেছনে তাকিয়ে দেখলাম অভি ভাইয়া। ভাইয়া কখন এলে, আর এসে এমন চোরের মতো বসে আছো যে? ভাইয়া, ও ভাইয়া, কি এত ভাবছো শুনি? ডাকলি? সেই কখন থেকে ডাকছি তোমায়। তুমি কিসের ধ্যানে মগ্ন? হ্যাঁ কই কিছু না তো, বল কি লাগবে তোর? না, তবে তুমি এমন গম্ভীর কেন? কি হয়েছে সত্যি করে বলো তো। কি হবে? কিছু না। তাইলে মুখটাকে এমন বাংলার পাঁচের মতো করে রাখছো কেন? একটু হাসো হাসো। অভি জোর করে হাসার চেষ্টা করলো, মুখে হাসি আসবে কোত্থেকে? একটু হলেই তো জানটা বেরিয়ে যেত। কি ব্যাপার, ভাইয়ার চোখ দুটি এত ফোলা ফোলা লাগছে কেন? কান্না করছে নাকি? কিন্তু কার জন্য? ওই মিয়া, সারাদিন কান্না করছো নাকি? তোমার বউ মরছে নাকি? ওই কান্না করছি। ওর মিয়া, চিন্তা কইরো না, একটা গেলে আর একটা নিউ আইব। বলেই খিলখিলিয়ে হেসে উঠল ঋতু। সেই হাসির প্রতিধ্বনি যেন সারা রুম জুড়ে আছড়ে পড়ছে। ঋতুর হাসি দেখে অভিও হেসে ফেলল। এই অবস্থায়ও যে কেউ দুষ্টুমি করে তা ঋতুকে না দেখলে বোঝা যেত না। কি নিষ্পাপ হাসি, দেখলে মন প্রাণ জড়িয়ে যায়। বুকের ভেতর যেন এক আলাদা শিহরণ বেজে ওঠে। কে বলবে এই মেয়েটাই মৃত্যুর দুনিয়া থেকে ফিরে এলো? দুষ্টুমি যেন আরও বাড়ছে। ভেবেছে কোনো কারণে আমার মন খারাপ, তাই একের পর এক হাসির কথা বলে আমার মন ভালো করার চেষ্টা করে যাচ্ছে পাগলিটা কি কখনো বুঝবে না ওকে হারানোর ভয়টা আমার কুড়ে কুড়ে খাচ্ছে। নে, অনেক হয়েছে, এবার এই স্যুপটুকু খেয়ে নে তো দেখি। তোকে আবার মেডিসিন নিতে হবে। ছোট আম্মু ঋতুর জন্য গরম স্যুপ নিয়ে এসেছে বাসা থেকে। আমি জোর করে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম, এখানে থাকলে আবার অসুস্থ হয়ে পড়বে। তার থেকে বরং বাসায় গিয়ে গোসল করে রেস্ট নিয়ে তারপর আসুক।
ওহ অভি ভাইয়া, আম্মুকে বলো না প্লিজ, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না, আমাকে বাসায় নিয়ে চলো। বাসায় তো নিয়ে যাবই, ডক্টর বলেছে আরও কয়েকদিন থাকতে। এখন এই স্যুপটুকু খেয়ে নাও তো লক্ষ্মী মেয়ের মতো। না আমি খাবো না, যতক্ষণ না আমাকে বাসায় নিয়ে যাচ্ছ তার আগে আমি পানিও মুখে দিব না, মেডিসিনও না। আমার জেদের কাছে হার মেনে নিই। ওকে ওকে বাবা, আমি ডক্টর আঙ্কেলের সাথে কথা বলে দেখছি কি করা যায়। তবে তার আগে আপনাকে এই স্যুপটা খেয়ে মেডিসিন নিতে হবে। আরে দেরি করছো কেন, তাড়াতাড়ি খাইয়ে দাও, স্যুপটা তো ঠান্ডা হয়ে গেল। বাসায় যাব এই বন্দি গোয়াল ঘর থেকে ভাবতেই খুশি লাগছে। এ কি তুমি এমন হাঁ করে আছো কেন? দেখো আমার কিন্তু পেট খারাপ হবে, চোখ দিও না। ওর কথা শুনে হা হা করে হেসে দিলাম। কত বড় বদ হলে এসব বলে। অভি ভাইয়া আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি আরামে বসে খাচ্ছি আর গল্প করছি। বেশ ভালোই লাগছে এভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতে। সবাই কত সেবা যত্ন করছে আমার, আবার দেখতে বসছে। মাঝে মাঝে এভাবে অসুস্থের ভান করে শুয়ে থাকলেও মন্দ হয় না। দরজার দিকে চোখ গেল, শুভ্র স্যারের মা বাবা আর শোভা আসছে। স্যারকে দেখলাম না, হয়তো আসেনি। ওই লুচ্চা ব্যাটার জন্যই তো আজ আমার এই অবস্থা। আমাকে সবার কাছে চরিত্র দোষ হিসেবে উপাধি পেতে হলো। আমার আজকের এই অবস্থার জন্য সম্পূর্ণ দায়ী ওই নাইজেরিয়ান অ্যানাকোন্ডাটা। এতক্ষণ সব ভুলেই গেছিলাম, কিন্তু এদের দেখে আবার মনে পড়ে গেল। কি রে ভাইয়া, তুই কখন এলি? তখন না বললি যে আসবি না? এই তো মাত্র এসেছি। ও এখন কেমন আছে? ওটা কি আবার শুনি? ও ঋতু আপুর কথা বলছিস তো? তা তোমারও এখন ভালো আছে। বাইরে দাঁড়িয়ে না থেকে তোমার ওটাকে দেখে আসো। বলেই হারামিটা চলে গেল। কত বড় বেয়াদব, আমার সাথে মশকরা করে। একবার বাসায় যাই আগে, তারপর তোকে দেখাবো। আঙ্কেল আন্টিরা দেখে চলে গেল। একটু পরে দেখলাম জল্লাদের বংশটাকে। উনি কখন এলো? ওনাকে দেখে আমার রাগের শরীরটা একদম জ্বলে যাচ্ছে। তুই চুপটি করে বস, আমি ডক্টর আঙ্কেলের সাথে দেখা করে এক্ষুনি আসছি। কিছু না বলে মাথা ঝাঁকালাম। ওর বেডের পাশে চুলটাতে বসলাম। ডক্টর আঙ্কেলের সাথে কথা বলে আসলাম। বিকালে চেক আপ করে নিয়ে যেতে বলেছে। বাসায় গিয়ে ঠিকমতো ওষুধ খাওয়াতে বলেছে। ঋতুর কেবিনের পাশ দিয়েই যাচ্ছিলাম, ঠিক তখনই ঋতু আপুর সাথে দেখা করে কেবিনের বাইরে বসেছিলাম। ঠিক তখনই একজনকে দেখলাম। উনি এখানে কেন? কারণ আপনাদের ক্লিয়ার করে বুঝাই দিয়ে আগে। ইনি হলেন আমার ক্রাশ অভি চৌধুরী, যার একজন পাগলা ফ্যান আমি। মানে হলো উনি একজন রাইটার, ফেসবুকে গল্প লেখালেখি করে, একজন সেলিব্রিটি ম্যান। কত ফ্যান ওনার। অভি চৌধুরীর গল্প পড়তে পড়তে কবে যে ওনার প্রেমে পড়ে গেছি নিজেও জানি না। ওনার প্রোফাইলে পিক দেওয়ার চিনতে আমার একটুও কষ্ট হলো না। যিনি এত সুন্দর করে গল্প লেখেন, মনের গভীর থেকে কল্পনা জল্পনা দিয়ে, অনুভূতি দিয়ে ফুটিয়ে তুলতে পারেন, তাকে ভালো না বেশি থাকা যায় নাকি? পিকের থেকে বাস্তবে উনি আরও বেশি কিউট। চোখ ধাঁধানো এক সুন্দর পুরুষ উনি। উচ্চতায় আনুমানিক 5 ফুট 8 ইঞ্চি হবে। শ্যামবর্ণ, হাসলে মেয়েদের মতো গালে টোল পড়ে, মুখে খোঁচা খোঁচা দাড়ি। একটা মেয়েকে ঘায়াল করার মতো রূপ দিয়ে দিয়েছেন ওনার মধ্যে উপরওয়ালা। আর আজ ব্ল্যাক শার্টে একদম বাস্তবে যে কখন ওনাকে দেখতে পারবো কখনো ভাবিনি। দৌড়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। একটা মেয়ে দৌড়ে আমার সামনে এসে পথ আগলে দাঁড়ালো। কে গো তুমি বালিকা, এভাবে আমার পথ আগলে দাঁড়ালে কেন? মনে মনে বলছে অভি, আর বুকে ফু দিচ্ছে প্রয়োজন ব্যতীত কোনো মেয়ের সাথে অভি কথা বলেনি। কে এই মেয়ে, আর আমার সামনে এসে বা পথ আগলে দাঁড়ালো কেন? সব প্রশ্ন মাথায় একটা জট পাকিয়ে দিচ্ছে। আরে অভি ভাইয়া কেমন আছেন? অভি ভ্রু কুচকে আমাকে ভাইয়া বলে ডাকছে, অথচ আমি চিনি না। জি ভালো আছি, কিন্তু আপনি কে বলুন তো? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি। আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আজীব তো, আমি আপনাকে চিনি না অথচ আপনি আমায় চেনেন। ব্যাপারটা কেমন হয়ে গেল না? শুনেন মিস, আমি কোনো সেলিব্রিটি নই যে আমাকে সবাই চিনবে। বলেই অভি চলে আসতে লাগলো। আপনি অভি চৌধুরী না? ভার্চুয়ালে লেখালেখি করেন। কিন্তু আপনি জানেন কি করে? আমি আপনার একজন বিগেস্ট ফ্যান। আপনার প্রায় সব গল্পই আমি কয়েকবার করে পড়েছি, তবুও বারবার পড়তে মন চায়। আপনি এত সুন্দর করে গল্প লেখেন কিভাবে?
আপনার গল্পগুলো পড়লে একদম মন ছুঁয়ে যায়, ভালো লাগা কাজ করে এক প্রকার। আমার লেখা কেউ পড়ে নাকি? আগে জানতাম না তো। আপনার কত বড় ফ্যান আছে যে আপনি ভাবতেও পারবেন না। আপনি কি এমন জাদু দিয়ে লেখেন বলেন তো? আপনার গল্প না পড়তে পারলে কেমন যেন শূন্যতা কাজ করে, বিরহ লাগে। তো আপনি এখানে কি করছেন? আপনার কেউ এখানে অ্যাডমিট আছে নাকি? আমার কাজিন ও, তা আপনার কাজিনের নাম কি শুনি? ঋতু। ঋতু ওই রুমে থাকে নাকি? ঋতুর রুম দেখিয়ে, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমরাও তো ঋতু আপুকেই দেখতে এসেছি। আমার আব্বুর বন্ধুর মেয়ে আপু। আসুন আমার আব্বু আম্মুর সাথে পরিচয় করিয়ে দেই। কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে টেনে হন হন করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। কি বেহায় রে মেয়েটা! অচেনা অপরিচিত একটা ছেলেকে এভাবে। ওয়েটিং রুমে ছোট আম্মু আঙ্কেল বসে, তারা দুপাশে দুজন ভদ্রমহিলা আর পুরুষ বসে আছেন দেখলাম। হয়তো এটাই এই তারছেড়া পাগলির মা বাবা। তারছেড়া বলবো না, লজ্জা শরম থাকলে কি আর বাপ মার সামনে ড্যাং ড্যাং করে অচেনা ছেলের হাত ধরে নিয়ে আসে? পুরাই লেডিগন্ঠি। কি রে শোভা, তুই কাকে নিয়ে এলি এটা? মনে হয় তারছেড়াটার মা হবে। মা, উনি হচ্ছে অভি চৌধুরী, একজন সেলিব্রিটি ম্যান, ফেসবুকে লেখালেখি করে। আমি ওনার গল্প পড়ার জন্যই তো সারাক্ষণ ফোনের স্ক্রিনের দিকে চেয়ে থাকি, আর তোমার এত এত বকা খাই। কি রে অভি, কি শুনছি এসব? তুই নাকি গল্প লিখিস? ছোট আম্মু একটু রাগীভাবেই বলল কথাটা। হ্যাঁ, না মানে মাঝে মাঝে টুকিটাকি লিখি আর কি। তো আমাকে পড়তে দিবি না? কিছুক্ষণ গল্প করলাম ওদের সাথে, কথা শুনে বুঝলাম ওই তাচ্ছিনাটার ভাই। আমার তো খেয়ালই নেই, এখানে এসে গল্পে মেতেছি আর ওখানে পাগলিটা একা রয়েছে। আবার রাগারাগি করবে যে আমায় একা রেখে সবাই কোন লন্ডনে গেছে। যাই তাড়াতাড়ি। সব দোষ ওই মাথা মোটা তাচ্ছিনা পাগলির। কে বলেছে তাকে আমার গল্প পড়তে শুনি? জল্লাদের বংশটা টুল পেতে আমার পাশে বসে আছে। আবার তো মনে হচ্ছে ওরে ধরেই মশলা ছাড়াই লবণ দিয়ে কেটে কুচি কুচি করে গিলে খাই। কি করতে এখানে আসছে লুচুর হাড্ডি? লজ্জা করে না হাঁটুর বয়সী মেয়ের সাথে এমন ইটিস পিটিস করতে? ছি! পাশের রুমে সবাই আছে তাই চুপচাপ আছি, না হলে তো ওরে এতক্ষণে। পাশে এসে বসেছি, অনেকক্ষণ হলো। আমায় দেখে মুখ ফুরিয়ে নিল, সেটাই স্বাভাবিক। কিন্তু ওর এই নিরাপত্তা যে আমায় খুব পীড়া দেয় সেটা কেউ বুঝতে পারে না। এই দুদিনে অনেক কষ্ট দিয়েছি নিজেকে। বুকের ভেতরটা যদি কাউকে দেখাতে পারতাম তাহলে বুঝতো কি কষ্ট, যন্ত্রণার আগুন দাও দাও করে জ্বলছে এই বুকে। আসলে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। রাগ হলে আমি মানুষ থাকি না, বন মানুষ হয়ে যাই। কি যে করে ফেলি নিজেও জানি না। রাগ কমে গেলে পরে নিজেই আফসোস করি। কি দিয়ে শুরু করবো বুঝতে পারতেছি না। এখন কেমন ফিল করছো? ভালো। শুনলাম বাসায় যাচ্ছ আজকেই, ওষুধপত্র ঠিক মতো খাবে। আর পড়াশোনায় ফাঁকি দিলে চলবে না কিন্তু। রেস্ট নাও, পরশু থেকে নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করো বলেই হনহনিয়ে বেরিয়ে এলো হাসপাতাল থেকে শুভ্র। কপাল আমার কপাল, একেবারে সোনায় বাঁধা কপাল। জীবনের এমন জল্লাদ টিচার যেন কারোর কপালে না জোটে। ভাই, তুই দেখলি আমার উপর দিয়ে কত বড় ঝড় চলে গেল? তুই কি দেখলি না? আমার এখন কোন জ্ঞানে কষ পড়াশুনো, কলেজ যাওয়ার কথা। আমারই তোর লেখাপড়ার। জীবন না চললে কি তোর পড়ালেখা দিয়ে আমি পান পুরি খাবো? একা একা বক বক করছিল। কিরে, একা একা কি বক বক করিস বলতো? আর তোর টিচার আসছিল দেখলাম, কি বলে গেল? সব বললাম, কি কি বলেছে। খাড়া হাসালই। ওই হাসবানা কইলাম, ঘুষি মাইরা নাক ফাটাই দিন কইলাম। আচ্ছা সরি, আর হাসুম না। তাও তুই আমার নাক ফাটাস না। ও, তোকে তো বলাই হয়নি, এখানে এক তারছিড়া সব খুলে বললাম ঋতুকে। তুমি গল্প লিখো? কই, আগে তো আমায় কখনো বলনি। তুই কখনো জিজ্ঞেস করেছিস নাকি যে বলবো? তা ঠিক, তোমার ফোনটা কই, দাও তো এদিকে। কেন, আমার ফোন দিয়ে তুই কি করবি? কেন, গল্প পড়বো। কথা না বলে এদিকে এগিয়ে দাও। কি হলো, দিচ্ছ না কেন? মনে হচ্ছে তোমার জান চেয়েছি, যেমন ভাব করছো। তুই চাইলে তো তোকে আমার জানটাও দিতে রাজি, কিন্তু ফোন দিলে তো কেস খেয়ে যাব আমি। গল্পগুলো ঋতুকে নিয়ে লেখা, আবার ঋতুকে না জানিয়ে অনেক পিকও তুলেছিলাম বিভিন্ন সময়ে, সেগুলো গ্যালারিতে আছে। কি আর করার, পড়েছি মোল্লার হাতে, একসাথে তো খানা খেতেই হবে। নাছোড় বান্দা,
একবার যখন চেয়েছি তো দিতেই হবে, না হলে আমার আমও যাবে সাথে ছালাও। নে বোন, তাড়াতাড়ি বইয়া ফোনটা দিস। আমি বরং ছোট আম্মুকে সাহায্য করি গিয়ে, একা একা অসুস্থ শরীর নিয়ে সব গোছগাছ করতে পারবে না। ছোট আম্মুর কাছ থেকে এসে দেখি ম্যাডাম গাল ফুলিয়ে বসে আছে। ব্যাপার আর কি, কিছু বুঝে ফেলেনি তো? কি রে, তোর পড়া শেষ? না, একটা গল্পের মাত্র 2টা পার্ট পড়ছে, অমনি ব্যাটারি শর্ট ডাউন। আল্লাহ, তুমি আমার জোর বাঁচাইছো। বুকের ওপর থেকে মনে হলো একটা পাথর নেমে গেল। যাক, তার মানে আমি যে ভয় পাচ্ছিলাম এখনো কিচ্ছু বুঝতে পারিনি। ওরে বাবুলে, কাঁদে না। এখন আমরা বাসায় যাই, পরে গল্প পড়া যাবে, ঠিক আছে? ঋতুকে বাসায় পৌঁছে দিয়ে সবকিছু ঋতুর আম্মুকে বুঝিয়ে দিয়ে বাসায় চলে গেল অভি। এই 2 দিন যা ধকল গেছে ওর উপর দিয়ে, নাওয়া খাওয়া ঘুম সব বাদ দিয়ে ঋতুর কাছে পড়েছিল। সকালে আবার অফিস আছে। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ল অভি। 2 দিন পরে এখন মোটামুটি ঋতু সুস্থ। এই 2 দিন অভি মাঝে মাঝে এসে দেখে গেছে। অফিসে এখন প্রচুর কাজের চাপ, দম ফেলবার জো নেই। শুভ্র মাঝে মাঝে কল দিয়েছে, কিন্তু ঋতু রাগে ক্ষোভে কল কেটে কেটে দিয়েছে। আজকে ঋতু ভার্সিটিতে যাবে, তাই রেডি হচ্ছে। ফোনটা সেই কখন থেকে বেজেই চলেছে, কিন্তু ঋতু ফোন তুলছেই না। অপর পাশের ব্যক্তিও মনে হয় পণ করেছে, ফোন পিক না করা অবধি দিয়েই যাবে। লোকটার ধৈর্য আছে বলতে হবে। এক প্রকার বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করলো ঋতু। রিসিভ করে কানের কাছে ধরে রেখেছে, কথা বলছে না।